Assalamu alaikum. I'm Dr. Nujhat Noshin. Uh, Welcoming you all on today's session regarding little question analysis of June 26 MRCOG Part 1 exam. Um I appeared in June 26 and Alhamdulillah passed out. So here today we'll try to discuss some of our exam questions with you. কোনো আপু কি আমাদের সঙ্গে লাইভে আছেন? আচ্ছা, কোনো আপুরা আমাদের সঙ্গে লাইভে থাকলে আপনারা আমাদের সঙ্গে জয়েন করতে পারেন। আদারওয়াইজ আমি মানে কোশ্চেন শুরু করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমাদের তো টোটাল আমরা সবাই জানি যে এমআরসিওজি পার্ট 1-এ আমাদের 200টা কোশ্চেনের অ্যান্সার করতে হয়। পেপার 1-এ 100 কোশ্চেন, পেপার 2-তে 100 কোশ্চেন। সো আমরা আজকে মোটামুটি পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে আমরা অল্প একটু মাত্র 10টা কোশ্চেন আজকে দেখবো। কিন্তু বাকি আপনাদের জন্য সবগুলো কোশ্চেনেরই মানে সলভ এবং সেগুলোর অ্যানালাইসিস আমরা দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমরা অল্প একটু করে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে যে কোশ্চেনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যানাটমির কোশ্চেন। আপনারা দেখে বুঝতে পারছেন যে এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ। এখানে আমরা আরেকটা কথা বলে নিই যে আমরা কোশ্চেনের সঙ্গে তো প্রত্যেকটা 5টা করে স্টেম থাকে। সো বাট 5টা স্টেম আমি এখানে আনি নাই, কারণ আসলে এতগুলো 200টা কোশ্চেনের 5টা স্টেম সবার পক্ষে আসলে মুখস্থ করা সম্ভব না। পরীক্ষার সময় এটা মাথাও কাজ করে না ওইভাবে। তো আমরা সাধারণত চেষ্টা করি যে কোশ্চেন গুলো যাতে আমাদের মনে থাকে, এন্ড আমি এক্সাক্ট অ্যান্সারটা লিখে এনেছি। এন্ড এই টাইপের কোশ্চেন গুলো আসলে মানে মানে কনফিউজিং অ্যান্সার খুব কম, কারণ এই যে অ্যানাটমিক কোশ্চেন বা অন্য যে কোনো কোশ্চেন যেগুলো, এগুলো আসলে মানে অ্যান্সার একটাই, এটা আপনারা মানে ভালো করে পড়া থাকলে অ্যান্সার দেখলেই বোঝা যায়। তো আমরা সেরকম করেই নিয়ে এসেছি কোশ্চেন গুলো। হ্যাঁ, অ্যান্ড অ্যানাটমি থেকে এমআরসিওজি পার্ট 1-এ অনেক কোশ্চেন আসে এবং অ্যানাটমি খুব ভালোভাবে আমাদের পড়া থাকতে হবে, বিশেষ করে নার্ভ সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, আর্টারি সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ, এই প্রত্যেকটা জিনিস থেকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন আসে। ঠিক আছে? এবং এই জিনিসগুলো মানে এই জিনিসগুলো ভুল করলে আপনার পরীক্ষায় পাস আউট করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। সো অ্যানাটমি আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে মানে খুব ভালো করে পড়তে হবে আসলে। ঠিক আছে? তো আমাদের এবার একটা কোশ্চেন ছিল যে এক্সটার্নাল পেরিনেয়াল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ, এটা হচ্ছে ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি। এখন ফিমোরাল আর্টারি কোত্থেকে আসে? আমরা তো সবাই অ্যানাটমি পড়লে অ্যাবডোমিনাল আউটার যে কোর্স, সেটা আমরা অবশ্যই পড়ি, কারণ এটা পুরোটা না জানলে আসলে পরীক্ষা, যে কোনো পরীক্ষায় আমাদের দেশের হোক বা বাইরের কোনো পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষায় আসলে পাশ করা সম্ভব না। সো আমরা একটু শুরু থেকে শুরু করি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা হচ্ছে আমরা ডায়াফ্রামে এট দা ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হচ্ছে থোরাসিক 12 লেভেলে যখন ডায়াফ্রামকে ক্রস করে আসে দেন হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টা স্টার্ট হয়। এরপর হচ্ছে অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা ডিসেন্ড করে এট দ্য লেভেল অফ লাম্বার 4, এটা হচ্ছে বাইফার্কেট করে টু কমন ইলিয়াক আর্টারি তৈরি করে না। এই দুইটা কমন ইলিয়াক আর্টারি, এটা হচ্ছে এট দ্য লেভেল অফ স্যাক্রোইলিয়াক জয়েন্টে এসে এক্সটার্নাল এন্ড ইন্টারনাল কমন ইলিয়াক আর্টারি তৈরি করে, তাই না? এটা আমরা জানি, এটা আমরা সবাই পড়ি। এখন এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারি আমাদের হচ্ছে পুরো পেরিনিয়াম এবং থাইকে সাপ্লাই দেয় না। ইন্টারনাল আইলিয়াক আর্টারিটা হচ্ছে পেলভিসের ভিতরে ওর বিভিন্ন ব্রাঞ্চ দেয়, ব্রাঞ্চগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। এগুলো নিয়ে আমাদের এমএসসিজি পার্ট 1-এর প্রত্যেকটা ব্যাচে অ্যানাটমি এইসব পড়া নিয়ে হিউজ ডিসকাশন করা হয়। তো আমরা আজকে এত ডিসকাশনে যাব না, আমরা একটু ছোট করে পড়ার চেষ্টা করি। এরপর হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা হচ্ছে পেলভিসের বাইরে ডিসেন্ড করে ইঙ্গুইনাল লিগামেন্টকে যখন ক্রস করে বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, দ্যাট ইজ কল্ড ফিমোরাল আর্টারি। মানে ফিমোরাল আর্টারি হচ্ছে এক্সটার্নাল আইলিয়াক আর্টারির একটা কন্টিনিউশন। হ্যাঁ, এই ফিমোরাল আর্টারির কয়েকটা ব্রাঞ্চ আছে, তার মধ্যে হচ্ছে সুপারফিশিয়াল এপিগাস্ট্রিক আর্টারি, সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি,
সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি, আর্টারিয়া প্রফান্ডা ফিমোরিস। হ্যাঁ, সো এই পাঁচটা মোটামুটি হচ্ছে ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ, এবং এর মধ্যে হচ্ছে এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি। সো আমরা পেয়ে গেলাম যে ইট ইজ আ ব্রাঞ্চ অফ এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি। না হচ্ছে এই যে আমরা এখানে পিকচারে দেখতে পাচ্ছি যে ফিমোরাল আর্টারি দেখা যাচ্ছে, এন্ড ফিমোরাল আর্টারির ব্রাঞ্চ গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, আর অ্যানাটমি পড়ার জন্য আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে প্রচুর পিক্টোরিয়াল দেখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা আর্টারি, ভেইন, নার্ভের কোর্স এভাবে আমরা জানি যে আমাদের ক্লাসেও আমাদেরকে অনেক ধরনের পিকচার দেখানো হয়। এই প্রত্যেকটা পিকচার মানে স্ক্রিনশট নিয়ে হোক, সেভ করে হোক, বা গুগলে সার্চ করে হোক, আমাদেরকে ভালোভাবে এই পিকচার গুলো মেমোরাইজ করতে হবে, একটা গুড ভিজুয়াল মেমোরি তৈরি করতে হবে। কারণ অনেক সময় হয়তো কোশ্চেন আপনার পড়ার মতন সেভাবে কমন পড়বে না, কিন্তু মানে পিকচার দেখা থাকলে, একটা আইডিয়া করা থাকলে, আপনি কিন্তু আপনার ওই আইডিয়া, আপনার বেসিক নলেজকে কাজে লাগিয়ে হচ্ছে কোশ্চেনের অ্যান্সার দিয়ে আসতে পারবেন। এবং পিক্টোরিয়াল যদি দেখা থাকে, আপনি পিক্টোরিয়াল ইমাজিনেশন করে অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। আর তাছাড়া এমআরসিওজি পার্ট ওয়ানে তো আলাদা করে পিক্টোরিয়াল দিয়ে কোশ্চেন আসে, সেখান থেকে অবশ্যই অ্যানাটমি রিলেটেড একটা বা দুইটা পিক্টোরিয়াল সব সময় থাকে। ঠিক আছে, সো আমাদের একটা কোশ্চেন আমরা পেলাম যে এক্সটার্নাল পুডেন্ডাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিমোরাল আর্টারি, কোশ্চেনটা আমাদের ছিল। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে যাই। এটাও একটা অ্যানাটমির কোশ্চেন, কারণ অ্যানাটমির কোশ্চেন ছাড়া মানে ভালো করে না পড়লে আসলে আমার সিওজি পার্ট ওয়ান পাস করা যাবে না। সো আমরা আরেকটা অ্যানাটমি কোশ্চেন দেখি। নার্ভ সাপ্লাই, আর্টারি সাপ্লাই, প্রত্যেকটা থেকে হচ্ছে আলাদা আলাদা ভাবে এভাবে কোশ্চেন আসে, যেরকম এবারও এসেছে। আর্টারি সাপ্লাই থেকে আলাদা ভাবে কোশ্চেন এসেছে, নার্ভ সাপ্লাই থেকে আলাদা ভাবে কোশ্চেন এসেছে। ঠিক আছে, আমাদের আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে নার্ভ সাপ্লাই অফ অ্যানোজেনিটাল এরিয়া। ঠিক আছে, এখন আমরা কি জানি যে অ্যানোজেনিটাল এরিয়াতে আমাদের কোন নার্ভ সাপ্লাই দেয়? অ্যানোজেনিটাল এরিয়াতে আমাদেরকে সাপ্লাই দেয় হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস, লাম্বার 2 টু স্যাক্রাল 4, তাই না? স্যাক্রাল প্লেক্সাসের অনেকগুলা ব্রাঞ্চ আছে। এই যে পিকচারে আমরা যে ইয়েগুলো দেখতে পাচ্ছি, যে ব্রাঞ্চ গুলো আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটাই হচ্ছে স্যাক্রাল প্লেক্সাসের ব্রাঞ্চ। হ্যাঁ, এই স্যাক্রাল প্লেক্সাসের প্রত্যেকটা ব্রাঞ্চ এবং তাদের রুট ভ্যালু আমাদেরকে ডেফিনেটলি জানতে হবে পরীক্ষার জন্য, কারণ এইটা থেকে অবশ্যই 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 আপনার একটা কোশ্চেন পাবেন। ঠিক আছে, তো নার্ভ এখানে হচ্ছে আমাদের কোশ্চেনে আরো কয়েকটা নার্ভের নাম ছিল, যেগুলো হচ্ছে মেইনলি স্যাক্রাল প্লেক্সাসেরই ব্রাঞ্চ। সো আমি ওইগুলো আলাদা করে, মানে সবগুলো আসলে রিকল করা যায় না যেহেতু, সো আমি এক্সাক্ট অ্যান্সারটাই এনেছি, যে নার্ভ সাপ্লাই অফ অ্যানোজেনিটাল এরিয়া ইজ পোস্টেরিয়র ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ অফ স্যাক্রাল প্লেক্সাস। এটার রুট ভ্যালু হচ্ছে স্যাক্রাল 1 টু স্যাক্রাল 3। অবশ্যই রুট ভ্যালু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এইটা ছাড়াও প্রত্যেকটা স্যাক্রাল প্লেক্সাসের যে যে ব্রাঞ্চ, এটা রুট ভ্যালু কত, কোনটা কোথায় সাপ্লাই দেয়, এবং এই যে এইরকম পিকচার যেগুলো, এই যে স্যাক্রাল প্লেক্সাসের নার্ভ সাপ্লাই, বিশেষ করে এই যে পেরিনিয়ামের পেরিনিয়াম এন্ড অ্যাসোসিয়েটেড রিজিয়নে যে নার্ভ সাপ্লাই আছে, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এবং মানে এই রিলেটেড যে যত ধরনের পিক্টোরিয়াল আছে, এগুলো আমাদেরকে খুব ভালো করে দেখে রাখতে হবে, কারণ এই পিক্টোরিয়াল দিয়ে আমরা এখান থেকেও অবশ্যই কোশ্চেন পাবো। ঠিক আছে, আমরা আরেকটা কোশ্চেন দেখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা এমব্রায়োলজির কোশ্চেন ছিল। এমব্রায়োলজি থেকে ডেফিনেটলি আপনারা কোশ্চেন পাবেন, বিশেষ করে এমব্রায়োলজি থেকে এমআরসিজি পার্ট ওয়ানে যে কোশ্চেন গুলো আসে, সেটার মধ্যে হচ্ছে মানে ডেভেলপমেন্টাল এজ কোনটা, কত, কোন স্টেজ, এই এই জিনিসগুলো বেশিরভাগ আসে। তারপরে হচ্ছে বিভিন্ন যে তিনটা জার্ম লেয়ারের ডেরিভেটিভ আছে, এখান থেকেও কোশ্চেন আসে। এইবার জার্ম লেয়ারের ডেরিভেটিভ থেকে কোনো কোশ্চেন আসেনি। সো নেক্সট মানে January 27 দেয়ার ইজ হাই চান্স টু গেট এ কোশ্চেন ফ্রম ডেরিভেটিভস। ঠিক আছে, এবার আমরা আমাদের সেচারের কোশ্চেনটা দেখি, যে at which stage of development type 2 pneumocyte differ to type 1? আচ্ছা, এখানে হচ্ছে মেইনলি লাংয়ের অ্যালভিওলাই এর ডেভেলপমেন্ট, এইটার যে কয়েকটা স্টেজ আছে, এই স্টেজ গুলা থেকে আমাদের কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, আমরা জানি যে লাংস এর অ্যালভিওলাই ডেভেলপমেন্ট হচ্ছে চারটা স্টেজ, পাঁচটা স্টেজ হয়। হ্যাঁ,
কি কি? এমব্রায়োনিক, সিউডোগ্ল্যান্ডিউলার, ক্যানালিকুলার, স্যাকুলার, অ্যালভিওলাইজেশন। ঠিক আছে, এখন আমাদের যে টাইপ 2 নিউমোসাইট ডিফার টু টাইপ 1, এই স্টেজটা হয় হচ্ছে স্যাকুলার স্টেজে। হ্যাঁ, এই ঘটনাটা ঘটে স্যাকুলার স্টেজে, দ্যাট ইজ ফ্রম 24 উইকস টু টার্ম। এই সময় হচ্ছে টাইপ 2 নিউমোসাইট গুলা টাইপ 1 নিউমোসাইটে হয়ে যায়। ঠিক আছে, কারণ 24 উইকস আমরা কি জানি, এজ অফ ভায়াবিলিটি। এই জন্য, এবং এজ অফ ভায়াবিলিটি কখন হয়? যখন হচ্ছে লাং সারফেক্টেন্ট রিলিজ করে, হচ্ছে অ্যালভিওলাই গুলো ওয়ার্ক করা শুরু করে, তখন হচ্ছে এজ অফ ভায়াবিলিটি শুরু হয়। সো 24 উইকস থেকে যখন টাইপ 1 নিউমোসাইট হচ্ছে আসে, টাইপ 2 নিউমোসাইট থেকে টাইপ 1 নিউমোসাইট আসে, তখন হচ্ছে আমাদের এজ অফ ভায়াবিলিটি শুরু হয়। আমাদের এই এজ গুলো পড়া লাগবে। এই লাংয়ের স্টেজ অফ ডেভেলপমেন্ট থেকে এর আগেও কিন্তু কোশ্চেন এসেছে। এই কোশ্চেনটা সেম আসেনি, কিন্তু অন্য একটা কোশ্চেন এসেছে। আপনারা আমাদের বিভিন্ন রিকল সেশনে কোশ্চেন গুলো দেখতে পাবেন। সো আমাদের এই জিনিসটা, এই যে লাংস এর ডেভেলপমেন্টাল স্টেজ, এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোন স্টেজ কত উইকস এ হয়, এন্ড হচ্ছে এই সময় কি কি ঘটনা ঘটে, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। এমব্রায়োনিক স্টেজ হয় 4 to 7 উইকস এ, এরপর সিউডোগ্ল্যান্ডুলার হচ্ছে 5 to 17 উইকস এ, ক্যানালিকুলার হচ্ছে 16 to 26 উইকে, স্যাকুলার হচ্ছে 24 উইকস টু টার্ম, এন্ড হচ্ছে অ্যালভিওলাইজেশন হচ্ছে 36 উইকস টু 21 ইয়ার্স। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের আরেকটা কোশ্চেন ছিল, র্যাপিড কারেকশন অফ হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কজেস পন্টাইন মায়োলিনোলাইসিস। এখানে কোশ্চেনের অপশনে ছিল হচ্ছে 5টা ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড। ঠিক আছে, এখন পন্টাইন মায়োলিনোলাইসিস কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের র্যাপিড কারেকশনে হয়? দ্যাট ইজ সোডিয়াম। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে বায়োকেমিস্ট্রির একটা কোশ্চেন। তো আমরা একটু দেখি না যে কিভাবে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স র্যাপিড কারেকশনে এটা হয়। র্যাপিড কারেকশন অফ হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে হচ্ছে, এখানে কিন্তু যে অপশন গুলো দেওয়া আছে, এখানে অপশনে কিন্তু বলা ছিল না যে হাইপোনাট্রিমিয়া বা হাইপারনাট্রিমিয়া কোথায় হয়। হাইপারনাট্রিমিয়ার কারেকশনে এক ধরনের ডিসঅর্ডার হয়, হাইপোনাট্রিমিয়ার র্যাপিড কারেকশনে এক ধরনের ডিসঅর্ডার হয়। তো আমাদেরকে যেহেতু পন্টাইন মায়োলিনোলাইসিস বলে দিয়েছে, ইট ইজ এ ডিসঅর্ডার ফ্রম র্যাপিড কারেকশন অফ হাইপোনাট্রিমিয়া। ঠিক আছে, হাইপোনাট্রিমিয়ার র্যাপিড কারেকশন হলে আমাদের হচ্ছে মানে পন্টাইন মায়োলিনোলাইসিস হতে পারে। কিভাবে হয়? আচ্ছা, র্যাপিড কারেকশন মানে কি? আমরা হচ্ছে তাকে র্যাপিডলি একসঙ্গে অনেকগুলো সোডিয়াম দিচ্ছি না, তাকে ইন্ট্রাভেনাসলি সোডিয়াম দিচ্ছি। ধরেন কারো দেখলাম যে সোডিয়াম কম, আমরা সেই পেশেন্টকে 3% সোডিয়াম ক্লোরাইড একটা দিয়ে দিলাম। ঠিক আছে, একদম রানিং দিয়ে দিলাম, যে অনেক কম, তাড়াতাড়ি দিলে ওর কারেকশন হয়ে যাবে। কিন্তু কি হবে, এই সোডিয়াম যখন হচ্ছে আমাদের ব্লাড ভেসেল দিয়ে ব্রেনের মধ্যে যাবে, নিউরনের সঙ্গে, তখন যখন এক্সচেঞ্জ হবে, তখন তো হচ্ছে ডিসব্যালেন্স হবে, অসমোটিক ডিসব্যালেন্স হবে, তাই না? সেলের বাইরে হচ্ছে সোডিয়াম অনেক বেড়ে যাবে, সেলের মধ্যে সোডিয়াম কমে যাবে, তাই না? এখন এটা কমে গেলে কি হবে? যেহেতু আমরা জানি কি, ওয়াটার সবসময় হচ্ছে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যায়, তাই না? এখন যেহেতু আমার সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি হচ্ছে আউট অফ দ্য সেল, আমার সেলের মধ্যে যে ওয়াটার গুলো আছে, সেই ওয়াটার গুলো অসমোসিস হয়ে আমার সেলের বাইরে চলে যাবে। তখন কি হবে? সেলুলার ডিহাইড্রেশন হবে। সেলুলার ডিহাইড্রেশন হলে কি হয়, ব্রেনের মধ্যে যে অলিগোডেন্ড্রোসাইট সেলগুলো আছে, সেই সেলগুলো ইনজুরি হয়, এবং এই ইনজুরি কজেস পন্টাইন মায়োলিনোলাইসিস। ঠিক আছে, দিস ইজ দ্য মেকানিজম, এবং এই কোশ্চেনটাই আমাদেরকে জানতে চেয়েছিল। সো একবার কোশ্চেন এসেছে যে কিভাবে পন্টাইন মানে কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স র্যাপিড কারেকশনে পন্টাইন মায়োলিনোলাইসিস হয়, এর পরের বার হচ্ছে, পরের বার বা এর সামনে যে কোনো বারই আমরা এই কোশ্চেনটা পেতে পারি যে হাউ পন্টাইন মায়োলিনোলাইসিস অকার্স ইন র্যাপিড কারেকশন অফ হাইপোনাট্রিমিয়া। ঠিক আছে, সো আমাদের এটাও জানা থাকতে হবে। নেক্সট কোয়েশ্চেন, এটা হচ্ছে ফার্মাকোলজির একটা কোশ্চেন। আমাদের এমআরসিওজি পার্ট 1 এ ফার্মাকোলজি থেকে অলমোস্ট 7, 8, হাইস্ট 10টা কোশ্চেন আপনি পেতে পারেন, এবং
ফার্মাকোলজির কোশ্চেন ভালো করে না পড়লে আসলে মানে এই অ্যানাটমি ফার্মাকোলজি এই জায়গাগুলো হচ্ছে আপনার মার্কস ক্যারি করার জায়গা, হ্যাঁ। তো এইসব জায়গাগুলো ভালো করে পড়তে হবে আমাদের, যেন এখান থেকে কোনো কোশ্চেন আসলে আমরা মিস না করি। হুম? আমাদের এবারের কোশ্চেনটা ছিল যে এবার অ্যানাটমি থেকে ফার্মাকোলজি থেকে অনেকগুলো কোশ্চেন ছিল, অলমোস্ট 6টা বা 7টা। এটা আমরা হচ্ছে যখন ফুল রিকল সেশনটা আপনাদের সঙ্গে নিয়ে আসবো আমরা সবগুলো আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো এখন আমরা যে কোশ্চেনটা দেখি সেটা হচ্ছে মেট্রোনিডাজল ওয়াজ প্রেসক্রাইবড ফর ব্যাকটেরিয়াল ভাজাইনোসিস, হোয়াট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ মেট্রোনিডাজল। ঠিক আছে, এখানে যে অপশন গুলো ছিল এই অপশনে বাকিগুলো ছিল হচ্ছে আরো বিভিন্ন ধরনের যে অ্যান্টিবায়োটিক আছে সেই অ্যান্টিবায়োটিক গুলোর মেকানিজম। সো আমাদেরকে আসলে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করার জন্য প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মেকানিজম অফ অ্যাকশন জানতে হবে, কারণ না জানলে আমরা এক্সাক্ট অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবো না। এখানে আমাদের এক্সাক্ট অ্যান্সার ছিল হচ্ছে বাইন্ড কোভ্যালেন্টলি উইথ মাইক্রোবিয়াল ডিএনএ। এটা হচ্ছে মেট্রোনিডাজলের মেকানিজম অফ অ্যাকশন। এছাড়া হচ্ছে আহ পেনিসিলিনের মেকানিজম অফ অ্যাকশন দেওয়া ছিল, অ্যামাইনো গ্লাইকোসাইডস এটা দেওয়া ছিল, এবং আরো কয়েকটা ব্যাকটেরিয়ার মেকানিজম অফ অ্যাকশন দেওয়া ছিল, বাট ইউ হ্যাভ টু পিক দ্য রাইট ওয়ান এন্ড দ্যাট ইজ বাইন্ডস কোভ্যালেন্টলি টু মাইক্রোবিয়াল ডিএনএ। আচ্ছা, এটা আমরা আরেকটু ডিটেলে দেখি যে কিভাবে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, আমি এখানে একটা ছোট্ট মানে পিক্টোরিয়াল আপনাদের জন্য অ্যাটাচ করেছি, আপনারা এটাও দেখতে পারেন অথবা আমার কথাও শুনতে পারেন। যে আমরা যখন মেট্রোনিডাজল খাই তখন হচ্ছে মেট্রোনিডাজল মানে হচ্ছে আমাদের বডিতে মোস্টলি অ্যানারোবিক ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, তাই না? এখন অ্যানারোবিক ব্যাকটেরিয়া গুলো হচ্ছে আহ, আমাদের বডির মধ্যে যখন আসে তখন হচ্ছে আহ আমরা মেট্রোনিডাজল গুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কিভাবে যায়? বাই প্যাসিভ ডিফিউশন। হ্যাঁ, এই প্যাসিভ ডিফিউশন হয়ে ও যখন অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে তখন হচ্ছে মেট্রোনিডাজল ইজ রিডিউস টু প্রডিউস আ নাইট্রোস ফ্রি রেডিক্যাল। ফ্রি মানে হচ্ছে মেট্রোনিডাজল রিডিউসড হয়ে একটা ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ফ্রি রেডিক্যালটা কি করে? এই ফ্রি রেডিক্যালটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে, ব্যাকটেরিয়াল সেলের ডিএনএ, সেই ডিএনএ এর সঙ্গে কোভ্যালেন্টলি বাইন্ড করে এবং কোভ্যালেন্টলি বাইন্ড করে ব্যাকটেরিয়াল ডিএনএ ড্যামেজ করে দেয়। তখন হচ্ছে আমরা মেট্রোনিডাজলের ইফেক্টটা পাই। ঠিক আছে, সো মেট্রোনিডাজল এইভাবে কাজ করে, এইভাবে আমাদেরকে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে জানতে হবে। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে, এটা ছিল আমাদের ইমিউনোলজি থেকে বলা যায় যে পেইন, অথবা বায়োকেমিস্ট্রির কোশ্চেনও এটা বলা যায় যে পেইন মিডিয়েটর অ্যাসোসিয়েটেড উইথ ডিসমেনোরিয়া। আমরা এটা মোস্টলি সবাই জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিন F2 আলফা ইজ রেসপন্সিবল ফর ডিসমেনোরিয়া, তাই না? এটা আমরা জানি। এখানে আমাদের বাকি আনসার গুলো হচ্ছে আরো কয়েকটা প্রোস্টাগ্ল্যান্ডিনের এক্সাম্পল ছিল, লাইক প্রোস্টাগ্ল্যান্ডিন E2 F2 এগুলো। এখন আমাদেরকে শুধু এই একটা ফাংশন জানলে তো হবে না, আমাদেরকে আরো বাকি যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো আছে সেই প্রোস্টাগ্ল্যান্ডিন প্রত্যেকটার ফাংশন জানতে হবে, যে কোনটা মানে সার্ভাইকাল রাইপেনিং এর জন্য ইউজ করা হয়, কোনটা আমরা ইন্ডাকশন অফ লেবার ইউজ করি, কোনটা ডিসমেনোরিয়াতে ইউজ করি, এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন গুলোর মেইন সোর্স কোনটা, কোনটা কোথা থেকে আসে। তাহলে কি কি জিনিস আমাদের জানতে হবে প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে? কোনটা কোথা থেকে আসে, সোর্স কি, কোনটার ফাংশন কি, এবং কোনটার স্পেশাল কোনো ফিচার আমাদের মানে অ্যাসোসিয়েটেড আছে কিনা, এটা আমাদেরকে এভাবে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো পড়তে হবে। এবং প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় কোশ্চেন আসে। আপনারা ফ্রিকোয়েন্টলি যখন রিকল সলভ করবেন তখন দেখতে পাবেন যে প্রোস্টাগ্ল্যান্ডিন গুলো থেকে অনেক কোশ্চেন এসেছে। ঠিক আছে, আমরা আরেকটা কোশ্চেন দেখি যে সার্ভাইকাল বায়োপসি শোজ ট্রান্সফরমেশন জোন উইথ ম্যাচিউর স্কোমাস epithelium, মেটাপ্লাস্টিক স্কোমাস epithelium and endocervical columnar epithelium and coilocytic changes. What is your diagnosis? এমআরসিওজি পার্ট 1 পরীক্ষায় রিসেন্ট 2টা বা 3টা সেশনের কোশ্চেন যদি দেখেন যে এই যে প্যাথোলজি বা হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এর যে
ব্যাপারগুলো, এই কোশ্চেন গুলো রিসেন্টলি প্যাথোলজি থেকে সব থেকে বেশি আসছে এই কোশ্চেন গুলো। যে জানুয়ারি 26 সেশনের কোশ্চেন যদি আপনারা দেখে থাকেন, সেখানেও দেখবেন যে অনেকগুলো পেপার টু তে এরকম হিস্টোপ্যাথোলজি রিলেটেড কোশ্চেন ছিল, এবারও ছিল অনেকগুলো হিস্টোপ্যাথোলজি। সেটা থেকে আমরা একটা কোশ্চেন আপনাদের জন্য নিয়ে এসেছি। এখন এখানে অনেক কথা বললেও আমাদের জন্য বাজওয়ার্ড কোনটা এখানে? আমাদের জন্য বাজওয়ার্ড হচ্ছে কৈলোসাইটিক চেঞ্জেস। কারণ আমরা সবাই জানি, আমরা যারা মানে আহ পড়েছি, তারা যে এইচপিভি চেঞ্জেস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হচ্ছে সার্ভিক্সে কৈলোসাইট অ্যাপেয়ার করে, সো কৈলোসাইটিক চেঞ্জ হয়। সো আমাদেরকে কোশ্চেনে আসলে দেখতে হবে যে এখানে কিন্তু কোশ্চেনে অনেক কথাবার্তা লেখা, ঠিক আছে, কিন্তু আমরা এত কথাবার্তা দেখলে আসলে অনেক সময় পরীক্ষার হলে এমনিতে আমরা নার্ভাস থাকি, তারপর কনফিউজড হয়ে যেতে পারি যে আল্লাহ কি কি বলছে, এগুলা বুঝতেছি না কিছু। কিন্তু আপনি একবার প্রথমে ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়বেন এবং এরকম বাজওয়ার্ড খুঁজে বের করার চেষ্টা করবেন। কারণ আমরা তো জানি যে হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংস যে কোনো কিছু, যে কোনো ওভারিয়ান টিউমার বা হচ্ছে যে কোনো সার্ভাইকাল লেশন, সবকিছুরই হচ্ছে এরকম একটা বাজওয়ার্ড থাকে যে যেটা দিয়ে আমরা চিনতে পারি যে হ্যাঁ এইটার চেঞ্জিং। সো আমাদের এইচপিভির জন্য যে কৈলোসাইটিক চেঞ্জ, এইটা আমাদের এখানে বাজওয়ার্ড এবং আমাদেরকে এটা ফাইন্ড আউট করতে হবে। তাছাড়া হচ্ছে মানে আমি পরীক্ষার সময় যেটা করেছিলাম যে এই প্রত্যেকটা ওভারিয়ান নিওপ্লাজমের মানে কোনটার এই যে এক্সাক্ট মানে স্পেসিফিক হিস্টোপ্যাথোলজি ফাইন্ডিং কি, লাইক হচ্ছে শিলার ডিউভাল বডি কোথায় পাওয়া যায়, কলিক্সনার বডি কোথায় পাওয়া যায়, ফাইব্রোমাতে কি হয়, এই জিনিসগুলো একটু আলাদা করে আপনারা একটা সুন্দর নোট রাখবেন, পরীক্ষার আগের রাতে ওইটা রিভিশন দিবেন, তাহলে দেখবেন যে পড়া আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, সো তার মধ্যে অবশ্যই যে এই কোশ্চেনটা মানে এইভাবে লিখে আজকেরটা দিয়ে আপনারা যদি শুরু না করে থাকেন, আজকেরটা দিয়ে শুরু করতে পারেন যে কোয়েলোসাইটিক চেঞ্জেস ফাউন্ড ইন এইচপিভি চেঞ্জেস ইন সার্ভাইকাল বায়োপসি। ঠিক আছে, সো এইভাবে পড়লে আসলে আপনাদের জন্য পড়াটা প্যালাটেবল হবে এবং লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য অনেক হেল্প হবে। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা কোশ্চেন দেখি। Serology of a patient shows HBsAg negative, anti-HBC IgM negative but IgG positive, HBsAg antibody positive, HBe antigen negative। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রোবায়োলজির একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে, এবং এই যে হেপাটাইটিস এইচবিএস যে সেরোলজি ইন্টারপ্রিটেশন, এটা আপনাদের জন্য একটা পেইড কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে প্রত্যেক সেশন আপনারা কোশ্চেন পাবেন এরকম বিভিন্ন একটা যে কোনো সেরোলজি দিয়ে আপনাদেরকে ডায়াগনোসিস করতে দেয় যে হোয়াট ইজ ইউর ইন্টারপ্রিটেশন। এবারও এরকম একটা কোশ্চেন এসেছে। সো এই জিনিসটা আসলে আমাদের জন্য মানে একটু ডিফিকাল্ট হয়ে যায়, মানে আমি নিজেও যখন পড়েছিলাম তখন আমারও প্রথমবার হচ্ছে পড়তে গিয়ে মানে কনফিউজ লাগতেছিল যে আল্লাহ কি করে এই জিনিসটা মানে এক্সাক্ট ইন্টারপ্রিটেশনটা বের করে আনবো। তো আপনাদের যখন মেইন ক্লাস হবে মাইক্রোবায়োলজি, সেই ক্লাসে আমাদের মাইক্রোবায়োলজি যিনি পড়ে আমাদের সবার প্রিয় মমিতা আপু হচ্ছে আপনাদেরকে অনেক সুন্দর করে এই জিনিসটা পড়িয়ে দিবে। তো আমি ইন শর্ট আপনাদেরকে বলার চেষ্টা করছি যে কিভাবে আমরা এই যে ইন্টারপ্রিটেশনটা ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, এখন এরকম কোশ্চেন যখন আসবে তখন হচ্ছে আমরা ফার্স্টে এক নম্বরে দেখবো হচ্ছে যে আহ, এই দেখবো হচ্ছে এইচবিএস অ্যান্টিজেন। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এক নম্বরে দেখবো এটা পজিটিভ অর নেগেটিভ। হ্যাঁ, দুই নম্বরে আমরা দেখবো হচ্ছে আইজিএম পজিটিভ অর আইজিজি পজিটিভ। ঠিক আছে, তিন নম্বরে আমরা দেখবো হচ্ছে এইচবি অ্যান্টিজেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা এইচবিএসএজি পজিটিভ, ঠিক আছে, অথবা নেগেটিভ। এইচবিএসএজি পজিটিভ মানে হচ্ছে পেশেন্টের একটা ইনফেকশন, এইচবিএসএজি পজিটিভ মানে ইনফেকশন। আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে ওর কখনো ইনফেকশন হয় না। ঠিক আছে, এটা আমরা ওর ইনফেকশন হয়েছে না হয় নাই এটা আমরা ফাইন্ড আউট করলাম। এরপরে ওর যদি এইচবিএসএজি পজিটিভ হয় তাইলে হচ্ছে ওর আইজিজি পজিটিভ, আইজিজি পজিটিভ নাকি আইজিএম পজিটিভ, এই জিনিসটা আমরা দেখতে পাবো।
হ্যাঁ, এই জিনিসটা দেখবো। আইজিজি পজিটিভ, এম পজিটিভ মানে হচ্ছে অ্যাকিউট ইনফেকশন। আমরা সবাই জানি যে আইজিএম পজিটিভ মানে অ্যাকিউট ইনফেকশন, আইজিজি মানে ক্রনিক ইনফেকশন। ঠিক আছে, এখন আইজিএম পজিটিভ মানে আমাদের হচ্ছে পেশেন্টের এইচবিএসএজি পজিটিভ, আইজিএম পজিটিভ মানে পেশেন্টের অ্যাকিউট ইনফেকশন আছে। ঠিক আছে, আর যদি আইজিজি পজিটিভ হয় তাইলে আমরা ধরবো যে পেশেন্টের আগে ইনফেকশন হয়েছিল, পেশেন্টের এখন ইনফেকশনটা নাই, ক্রনিক ইনফেকশন। ঠিক আছে, কিন্তু এখন দেখা গেল আমাদেরকে কোশ্চেনে বলে দিল যে আইজিএমও পজিটিভ, জিও পজিটিভ, তখন আমরা কি ধরবো? তখন আমরা ধরবো হচ্ছে অলওয়েজ আইজিএম পজিটিভ মানে অ্যাকিউট ইনফেকশন, ইররেসপেক্টিভ অফ হোয়াট ইজ আইজিজি পজিটিভ অর নেগেটিভ। আইজিএম পজিটিভ মানে ইটস অলওয়েজ অ্যাকিউট ইনফেকশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে এইচপিই অ্যান্টিজেন। এইচপিই অ্যান্টিজেনটা ইন্ডিকেট করে হচ্ছে ট্রান্সমিসিবিলিটি, মানে পেশেন্টটা এইচবিএসএইচি ট্রান্সমিসিবিলিটি ওর হাই না বেশি। যদি পজিটিভ থাকে এইচবিই অ্যান্টিজেন পজিটিভ মানে হচ্ছে হাই ট্রান্সমিসিবিলিটি। ঠিক আছে, আর নেগেটিভ মানে হচ্ছে লো অর নো ট্রান্সমিসিবিলিটি। হুম, এটা হচ্ছে আমরা মোটামুটি কিভাবে আমরা যাব স্টেপ ওয়াইজ সেটা আপনাদেরকে বললাম। এখন এই পেশেন্টের কি বলছে? এই পেশেন্টের বলছে হচ্ছে এইচবিএসএজি নেগেটিভ, এইচবিএসএজি নেগেটিভ, ওর আইজিএম নেগেটিভ, আইজিজি পজিটিভ। ওর হচ্ছে আবার এইচ বিএস অ্যান্টিবডি পজিটিভ, এইচ বিই অ্যান্টিজেন নেগেটিভ। হ্যাঁ, এইটা হচ্ছে তাইলে টোটাল আমার ফাইন্ডিং। এখন এইচবিএসএজি অ্যান্টিজেন নেগেটিভ মানে পেশেন্টের ইনফেকশন নেই, আমরা একটা জিনিস ফাইন্ড আউট করলাম। হ্যাঁ, এরপরে আমরা দেখলাম যে পেশেন্টের আইজিজি পজিটিভ, তার মানে হচ্ছে ওর ক্রনিক ইনফেকশন হতে পারে। আমরা ধরে নিলাম যে ওর তাহলে ক্রনিক ইনফেকশন হতে পারে, আমরা একটা প্লাস মাইনাস সেটা রাখলাম। এরপরে আমরা দেখলাম যে এইচপিএস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি পজিটিভ। এইচবিএসএজি অ্যান্টিজেন অ্যান্টিবডি পজিটিভ মানে হচ্ছে এইচবিএস যে অ্যান্টিজেন তার এগেনস্টে যে অ্যান্টিবডি সেটা পজিটিভ। ঠিক আছে, আর এই এখন এইচপিএস অ্যান্টিবডি পজিটিভ কখন হতে পারে? একটা ঘটনা হচ্ছে পেশেন্টের আগে ইনফেকশন হয়েছিল, পেশেন্টের এখন হচ্ছে ইনফেকশনের এগেনস্টে পেশেন্টের ইমিউনোগ্লোবিউলিন ডেভেলপ করেছে, মানে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, তাই পজিটিভ। আরেকটা ঘটনা ঘটতে পারে হচ্ছে যে পেশেন্টকে যদি ভ্যাকসিন দেওয়া হয়। ঠিক আছে, ভ্যাকসিন মানে কি? ভ্যাকসিন মানে তো হচ্ছে এই যে মানে আমাদের বডিতে একটা ব্যাকটেরিয়াকেই মানে হচ্ছে কি বলবো যে প্রসেস করে আসলে আমাদের বডির মধ্যে ঢুকানো হয় এবং ওইটার এগেনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়। তো সেই অ্যান্টিবডি হচ্ছে আমাদেরকে ইনফেকশন থেকে প্রিভেন্ট করে, প্রোটেকশন দেয়। এখানে আমরা দেখতেছি যে এইচবিএস অ্যান্টিজেন অ্যান্টিবডিটা পজিটিভ, তাহলে আমার এখানে কি ঘটনা ঘটতে পারে? যে হয় পেশেন্টের আগে ইনফেকশন হয়েছিল অথবা হচ্ছে পেশেন্টটাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, ভ্যাকসিনেটেড, তাই জন্য ওর বডিতে হচ্ছে অ্যান্টিবডিটা পজিটিভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এইচপি অ্যান্টিজেন নেগেটিভ, তার মানে কি পেশেন্টটা হচ্ছে পেশেন্টের কোনো ট্রান্সমিসিবিলিটি নাই। এখন আমরা আবার আসি, তাইলে শুরু থেকে আমরা পেলাম যে পেশেন্টের এইচবিএসএজি নেগেটিভ মানে পেশেন্টের এখন কোনো ইনফেকশন নাই, আইজিএম নেগেটিভ মানে পেশেন্টের এখন অ্যাকুট কোনো ইনফেকশন নাই, আইজিজি পজিটিভ মানে কি হয় ওর ক্রনিক ইনফেকশন অথবা ও ভ্যাকসিনেটেড। ঠিক আছে, এখন যেহেতু যদি পেশেন্টের ভ্যাকসিন দেওয়া না থাকে তাইলে এই যে এইচবিএস অ্যান্টিজেনের এগেনস্টে যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিকে আমরা পজিটিভ পাবো বডিতে, কারণ আমাদের বডিতে তো বাইরে থেকে এক্সট্রা করে কোনো প্রসেসড ব্যাকটেরিয়া ঢোকানো হয় নাই যে যেটার এগেনস্টে আমরা একটা পজিটিভ মানে আমাদের বডিতে একটা ইমিউনোগ্লোবিউলিন তৈরি হবে। মানে অ্যান্টিবডি মানে কি ইমিউনোগ্লোবিউলিন না?
যেহেতু আমরা এইখানে আহ, দেখতেছি যে এইচবিএস অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডিটা পজিটিভ, তার মানে হচ্ছে পেশেন্ট ভ্যাকসিনেটেড। এটাই ছিল আমাদের এক্সাক্ট অ্যান্সার, কারণ আইজিজি পজিটিভ এবং এই জন্যই পেশেন্টের আইজিজি পজিটিভ। মানে ও পেশেন্ট ভ্যাকসিনেটেড, এই জন্য ওর আইজিজিও পজিটিভ, অ্যান্টিবডিও পজিটিভ। ঠিক আছে, কিন্তু ওর যদি ক্রনিক ইনফেকশন থাকতো তাহলে হচ্ছে এই যে এইচবিএস অ্যান্টিজেনের এগেনস্ট অ্যান্টিবডি এইটা কিন্তু নেগেটিভ হতো। এটা একটা মানে আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে সাহায্য করবে যে পেশেন্ট আইদার ভ্যাকসিনেটেড অর হচ্ছে পেশেন্টের ক্রনিক ইনফেকশন। এই দুইটা পয়েন্ট দেখে আপনি হচ্ছে এই জিনিসটা ফাইন্ড আউট মানে পয়েন্ট আউট করতে পারবেন যে আমি আসলে কোনটা অ্যান্সার চুজ করব। হ্যাঁ, আর যেহেতু পেশেন্টের ভ্যাকসিনেটেড সুতরাং ওর এইচবিই অ্যান্টিজেন যেটা এটা নেগেটিভ হবে বোঝাই যাচ্ছে, কারণ ভ্যাকসিনেটেড পেশেন্ট তো আর অন্যকে সে হি হি অর শি ইজ নট ট্রান্সমিসিবল, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা স্টেপ ওয়াইজ এইভাবে এই হেপাটাইটিস বি এর সেরোলজিটা ইন্টারপ্রিট করতে পারি পরীক্ষাতে ইন শর্টে। এটা আপনাদেরকে মেইন ক্লাসে বা অন্যান্য রিকাল ক্লাসে আরো অনেকবার করে বলা হবে, আপনাদের এটা শুনতে শুনতে আসলে মুখস্থ হয়ে যাবে এবং এটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। আপনাদেরকে যেভাবে মানে আমরা বলার চেষ্টা করছি আপনারা আসলে ওইভাবে মানে স্টেপ গুলো ফলো করলে পরীক্ষায় সেভাবে কোশ্চেনের অ্যান্সারটা এক্সাক্ট অ্যান্সার আপনি হচ্ছে দিতে পারবেন, এবং পুরা সিনারিও দেখে আপনার মনে হবে না যে আল্লাহ কি বলতেছে, এটা আমি তো কিছু বুঝতেছি না। ঠিক আছে, তাহলে আমরা একটা মানে খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা একটু ছোট করে পড়াশোনা করার চেষ্টা করলাম আমাদের পরীক্ষার জন্য, যেটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর আমরা আরেকটা কোশ্চেন দেখি। আচ্ছা, এটা একটা ইমিউনোলজি কোশ্চেন। হুইচ অ্যাক্টিভেট অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে? কমপ্লিমেন্ট পাথওয়ে আমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কমপ্লিমেন্ট পাথওয়ে অনেক থেকে অনেকগুলো মানে অনেক টাইপের কোশ্চেন আসে, যে কোন কমপ্লিমেন্ট পাথওয়ে কিভাবে অ্যাক্টিভেটেড হয়। আমাদের মানে সবাই আমরা একটা বক্স দেখেছি, আমরা মানে আহ ইমিউনোলজি পড়ার সময় ওই বক্স না পড়লে আসলে পড়া হয় না। কোন আমাদের কোন কমপ্লিমেন্ট পাথওয়ে কে অ্যাক্টিভেটেড করে এটা আমাদেরকে পড়তে হবে। এবং কমপ্লিমেন্ট থেকে আরো অনেক ধরনের কোশ্চেন আসে, যে কোন কমপ্লিমেন্ট হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং, কোনটা কোনটা সাইটোটক্সিক, বিভিন্ন যে কমপ্লিমেন্টের ফাংশন গুলো আছে এগুলাও আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো আমাদের এইবারের কোশ্চেনে ছিল হচ্ছে হুইচ অ্যাক্টিভেট অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়ে, and answer was lipopolysaccharide of gram negative bacteria। এখানে আর বাকি যে অপশন গুলো ছিল সেইগুলা ছিল হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে এবং লেকটিন পাথওয়েকে যেগুলো অ্যাক্টিভেট করে সেই অপশনগুলো। সো আপনাকে হচ্ছে এক্সাক্ট অ্যান্সারটা ফাইন্ড আউট করতে হলে ওই পুরো বক্সটাই ভালো করে পড়তে হবে, না হলে কোনটা হচ্ছে অল্টারনেট পাথওয়েকে অ্যাক্টিভেট করে এটা হচ্ছে আমরা বুঝতে পারবো না। আচ্ছা, অল্টারনেট পাথওয়েকে আর কি কি অ্যাক্টিভেট করে? যে টেকোইক অ্যাসিড অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সেলুয়াল, ব্যাকটেরিয়াল ভেনম, এইগুলা হচ্ছে অল্টারনেটিভ কমপ্লিমেন্ট পাথওয়েকে অ্যাক্টিভেট করে। আপনাদেরকে ইমিউনোলজি ক্লাসে এগুলো ডিটেইলে পড়ানো হবে, ইন ডিটেইলে। ঠিক আছে, তখন আমরা আসলে আহ আরো সুন্দর করে পড়তে পারবো। একটা কোশ্চেন দেখি, এমআরসিওজি পার্ট ওয়ানে পিক্টোরিয়াল এরকম কোশ্চেন আসে এবং এই পিক্টোরিয়াল আপনাকে পারতে হবে, কারণ পারলে এটা আপনার জন্য মানে আপনাকে একটা মানে ভালো মার্কস নিয়ে পাশ করতে হেল্প করবে। ঠিক আছে, জুন 26-এ এই পিক্টোরিয়ালটা এসেছিল এবং এই পিক্টোরিয়ালটা দেখে আমরা মোটামুটি গেস করতে পারছি সবাই যে এটা আসলে কি জিনিস। সেটা হচ্ছে একটা এন্ডোমেট্রিওটিক সিস্ট অর চকলেট সিস্টের পিক্টোরিয়াল। এক্সাক্ট এই পিক্টোরিয়ালটা দিয়েছিল এবং এই কোশ্চেনটা দিয়েছিল ছিল হোয়াট ডাজ দ্য পিকচার শোজ। এখানে চকলেট সিস্ট ছিল, হেমোরেজিক সিস্ট ছিল অপশনে, তারপরে হচ্ছে আরো কয়েকটা অপশন ছিল এরকম, যেগুলো আপনার মানে ভালো করে পিক্টোরিয়াল দেখা না থাকলে অ্যান্সার করা যাবে না, কারণ অপশন গুলো খুব কনফিউজিং হয়। এবং এই স্পেসিমেনটা আপনারা অনেক সময় হচ্ছে মানে স্পেসিমেন কি দিয়েছে এটা ঠিক মতো চেনা যায় না। তো আপনাদেরকে এই যে পিক্টোরিয়ালের কোশ্চেন গুলা ভালোভাবে মানে
পড়ার জন্য, ভালোভাবে অ্যান্সার দেওয়ার জন্য আপনাদেরকে আসলে না এই যে বিভিন্ন ধরনের এই মানে একটা লাইক চকলেট সিস্ট লিখে আপনারা গুগলে সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো পিক্টোরিয়াল চলে আসবে। তো আপনারা ওইগুলো দেখলে আপনাদের একটা মোটামুটি আইডিয়া হবে, একটা ভিজুয়াল মেমোরি তৈরি হবে, এবং এই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে পরীক্ষার সময়। আপনি ধরেন আপনি সার্টেন কিছু পিক্টোরিয়াল দেখে গেছেন, কিন্তু আপনার পরীক্ষায় সেটা কমন পড়ে নাই, কিন্তু তারপরে একটা ভিজুয়াল মেমোরি থাকলে, একটু মানে জিনিসপত্র চিনতে পারলে আসলে আপনি কিছুটা হলেও আইডেন্টিফাই করতে পারবেন যে আমার পিক্টোরিয়ালটা এক্স্যাক্টলি কি জিনিস চাচ্ছে। ঠিক আছে আমাদের, এবং এবার যে পিক্টোরিয়ালটা এসেছিল এটা দেখে কিন্তু এই যে চকলেট কালারের ব্ল্যাক টাইপের ওভারির দেখা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে শেপটা যে একটা, এটা একটা ওভারি হতে পারে। এর ভিতরে চকলেট টাইপের হচ্ছে কিছু জিনিস দেখা যাচ্ছে, সো এটা চকলেট সিস্ট। এইভাবে আসলে কমন সেন্স দিয়ে আসলে আপনার পিক্টোরিয়াল না জানা থাকলেও, না চিনতে পারলেও আপনাকে আসলে হচ্ছে আহ এভাবে দেখে দেখে একটা ভিজুয়াল মেমোরি তৈরি হলে আপনারা আসলে সুন্দর করে অ্যান্সার দিতে পারবেন। তো মোটামুটি হচ্ছে আহ আপনাদের জন্য আজকে আমাদের এই ছোট্ট একটা সেশন ছিল, এই জুন 26 এর 10টা কোশ্চেন নিয়ে ছোট্ট একটা সেশন। যে কোশ্চেন আসলে কিভাবে হয়, আমরা কিভাবে কোশ্চেনের সঙ্গে ওরিয়েন্টেশন হব, কিভাবে কোশ্চেনের অ্যান্সার দিব, কোশ্চেন অ্যানালাইসিস করব আমরা, মানে যে কোনো কোশ্চেন যদি আসলে আমাদের আননোন হয়, আমরা বুঝতে পারছি না, তাহলে আদার আনসার গুলো থেকে কিভাবে হচ্ছে এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে যে 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 আমরা নেক্সট অ্যান্সার বের করব, এটা আসলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। সো আর ইন ডিটেলে হচ্ছে আমাদের, আপনারা এমআরসিইউজি প্রোগ্রামের সঙ্গে যুক্ত হলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের জন্য আহ জেনেসিস এর এমআরসিইউজি পার্ট 1 এর পক্ষ থেকে আপনাদের জন্য হচ্ছে এক্সক্লুসিভ রিকল ব্যাচ আসছে ফর January 27, which will be commenced on 1st September। ঠিক আছে, এই এক্সক্লুসিভ রিকল ব্যাচে হচ্ছে আমাদেরকে এই যে June 26 এর যে পরীক্ষা হলো, এই পরীক্ষার আমাদের তো সবগুলো কোশ্চেন লাগবে, 10টা কোশ্চেন দিয়ে তো আমাদের হবে না, আমাদের পুরো 200টা কোশ্চেনই জানতে হবে। সো এই পুরো 200 কোশ্চেন সলভ এবং এক্সপ্লানেশন এন্ড অ্যানালাইসিস সহ, এবং গত 10টা সেশনের, এর আগের 10টা সেশনের পুরো রিকল সলভ উইথ এক্সপ্লেনেশন নিয়ে আমাদের হচ্ছে একটা এক্সক্লুসিভ রিকল ব্যাচ আসছে আপনাদের সবার জন্য, যাতে রিকলে আমরা একদম খুব ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারি, এবং মানে কিভাবে কোশ্চেন আসে আমরা কোশ্চেনের সঙ্গে ওরিয়েন্টেড হতে পারি, কিভাবে অ্যান্সার করতে হয়, বা কিভাবে করলে মানে পড়লে আসলে মানে কোশ্চেন গুলো ইজিলি আমরা বুঝতে পারবো, এই জিনিসগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব এই ব্যাচে। সো আপনারা চাইলে আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আমরা হচ্ছে পুরো 200টা কোশ্চেন নিয়ে ইন ডিটেলস আমরা আরো অনেক পড়াশোনা করব, অনেক কিছু জানার চেষ্টা করব। তো আমাদের সেই এক্সক্লুসিভ রিকল ব্যাচে হচ্ছে আমাদের গত 10 সেশনের রিকল সলভ এবং এক্সপ্লানেশনের পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য এই 10 সেশনের রিকল নিয়ে একটা আলাদা মানে রিকল থেকে কালেক্ট করে আলাদা একটা কোশ্চেন আপনাদের জন্য দেওয়া হবে, সেটার একটা এক্সাম হবে। তারপরে হচ্ছে আহ এই যে রিকল গুলো থেকে আপনারা পড়ে মানে রিকল পড়ে আর কিছু, ওই যে না রিকল পড়া হয়ে গেছে আর কিছু করব না, পড়ে ফেলছি, এরকম হবে না। সেই রিকল গুলো আমরা কতটুকু ঠিকঠাক পড়তে পারলাম সেটার জন্য আমাদের হচ্ছে মানে ক্লাসের পরে আপনাদের জন্য এক্সাম থাকবে, এবং সেখানে মক টেস্টও থাকবে। তারপর পরীক্ষার আগে আগে টিপস এন্ড ট্রিক্স ক্লাস, আমরা পরীক্ষার আগে কতটুকু রিকল দেখবো, কোন সেশনটা আমাদের জন্য দেখা বেশি ইম্পর্টেন্ট, এইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমরা সবাই ইন ডিটেলসে ডিসকাস করব জেনেসিস এর এমআরসিইউজি টিমের পক্ষ থেকে। সো আপনারা আমাদের সঙ্গে চাইলে মানে যত দ্রুত সম্ভব যুক্ত হয়ে যেতে পারেন, আমরা একসঙ্গে পড়াশোনা করব। এবং হচ্ছে রিকল আসলে এফসিপিএস সরি এমআরসিইউজি পার্ট 1 পাশ করার জন্য খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট কয়েকটা সেশনে দেখা গিয়েছে রিকল হচ্ছে অনেক মানে হয়তো 40-50% বা তার বেশি রিকল চলে আসছে, বিষয়টা এরকম না, যেটা অনেকে বলে যে এমআরসিইউজি পার্ট 1 মনে হয় রিকল পাস করলে পড়লেই পাস হয়ে যায়, আসলে বিষয়টা এখন আর সেরকম নেই। এখন রিকল থেকে কোশ্চেন খুবই কম আসে,
হ্যাঁ, কিন্তু টপিক রিপিট হয়, মানে যে টপিক থেকে কোশ্চেন এসেছে পরের সেশনেও সে টপিক থেকে কোশ্চেন আসে। সো আমাদের ব্যাচে আমরা আসলে কি করে এই যে প্রত্যেকটা রিকল কোশ্চেন যখন আমরা পড়াবো, তখন এই যে ওই টপিক থেকে আরো কি কি আপনাদের পসিবল এক্সাম কোশ্চেন্স হতে পারে সেগুলো আমরা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সবকিছু নিয়ে আমাদের আসলে আপনাদের সঙ্গে মানে আমরা কথা বলবো, পড়াশোনা করব। তো আজকের জন্য এই পর্যন্তই। দ্যাটস অল ফর টুডে। আশা করি আমাদের বিভিন্ন মানে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আমাদের এক্সক্লুসিভ রিকল ব্যাচে আপনাদের দেখা হবে। আমরা আরো অনেক কোশ্চেন পড়াশোনা করব, কোশ্চেন অ্যানালাইসিস করব। টিল দেন, আল্লাহ হাফেজ। আপনারা সুন্দর করে পড়াশোনা করেন। আহ জানুয়ারি 27-এর জন্য সুন্দর করে প্রিপারেশন নেন এবং রিকলের বস হয়ে যান আপনারা। আল্লাহ হাফেজ।